বন্ধুরা, আজকে যা হলো এটা প্রেডিক্ট করা ছিল, কিন্তু তারপরেও যখন অ্যাকচুয়ালি হলো তখন একটু তো শক হবেই। কারণ এই ব্যাপারটা আর শুধু মিডল ইস্টের মধ্যে সীমাবদ্ধ নেই, এবার গোটা দুনিয়া এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে পেছনে ফেরার রাস্তা খুব একটা খোলা নেই। বন্ধুরা, আমেরিকা আর ইরানের মধ্যে, পাকিস্তানের মধ্যে যে কথাবার্তাটা হচ্ছিল সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। নিউ আপডেট আসছে যে ভ্যান্স, মানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, সে পাকিস্তান থেকে ব্যাগ গুছিয়ে আমেরিকা রওনা দিয়েছে। আর যাওয়ার আগে সাংবাদিকদের সামনে যা বলল সেটা শুনলে একবার বুঝবে যে এই যুদ্ধ থামার কোনো নাম নেই। তো চলো পুরোটা ভেঙে বলি, একটু শান্ত হয়ে বসো। দেখুন, একটু পিছনে যাই, কারণ আজকে অনেকেই অনেকেই আছো যারা নতুন দর্শক, যারা এই পুরো কনটেক্সটটা ঠিক মতো জানো না। আর কনটেক্সট না জানলে আজকের খবরটার ওজন বুঝবে না। আমেরিকার সাথে ইরানের ঝামেলা নতুন না, এটা দশকের পর দশক ধরে চলছে। কিন্তু এই সাম্প্রতিক যুদ্ধটা, এই যে এক মাসের সরাসরি সংঘর্ষ, এটার পেছনে একটা মূল কারণ ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। এখন নিউক্লিয়ার প্রোগ্রাম মানে কি, সহজ ভাষায় বলে ইরানের কাছে ইউরেনিয়াম আছে প্রায় 450 থেকে 500 কিলোগ্রাম। এই ইউরেনিয়ামকে যদি একটা নির্দিষ্ট মাত্রায় এনরিচ করা হয়, মানে প্রসেস করা হয়, তাহলে সেটা দিয়ে নিউক্লিয়ার বম বানানো যায়। এটাই আমেরিকার ভয়ের জায়গা। তো আমেরিকা বলছে যদি ইরান যদি নিউক্লিয়ার বোম বানিয়ে ফেলে তাহলে মিডল ইস্টে আমাদের যে আধিপত্য আছে সেটা তো শেষ। ইসরায়েলকে আমরা যেভাবে প্রোটেক্ট করি সেটাও বা সেটাও আর সম্ভব হবে না, কারণ নিউক্লিয়ার ওয়েপন যে দেশের কাছে আছে তাকে ডাইরেক্টলি অ্যাটাক করতে কেউ সাহস পায় না। পাকিস্তানের দিকে তাকাও, পাকিস্তানের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, আর আছে বলেই পাকিস্তান আজকে ইন্ডিয়া থেকে বেঁচে আছে। বন্ধুরা দেখুন, যেটা আপডেট আসছে, কেস ফায়ার। দেখুন, কেস ফায়ার মানে এই না যে দুজন মিলে ঠিক করলো চলো থামি। কেস ফায়ার মানে হলো আমেরিকা বুঝলো যে এই যুদ্ধে যা চেয়েছিল সেটা পাচ্ছে না, তাই একটু অন্য রাস্তায় যাওয়া দরকার। আমেরিকার ইরানকে বলল যে আসো বসো কথা বলো। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, এই কথাবার্তার প্রস্তাব কে দিল? আমেরিকা দিল। কেন দিল? কারণ যুদ্ধ করে যা চেয়েছিল তা তো পায়নি। তাহলে কি আমেরিকা দুর্বল? সেটাই কি বোঝাচ্ছে? দেখো, পাবলিকলি আমেরিকা কখনো বলবে না যে আমি দুর্বল বা আমরা দুর্বল, কিন্তু এই যে সে নিজে থেকে কথাবার্তার প্রস্তাব দিল, এইটাই একটা বড় সিগন্যাল। কারণ স্বাভাবিকভাবে তুমি যদি যুদ্ধে জিতে যাও তাহলে তুমি শর্ত দাও, তুমি ডিকটেক্ট করো। কিন্তু আমেরিকা এখানে জয়ী না হয়েই কথাবার্তার টেবিলে আসতে বলল। ইরান রাজি হলো। কেন? কারণ ইরানও চায় এই মুহূর্তে একটু সময় পাক, তার নিজের জনগণও ক্লান্ত, ইনফ্রাস্ট্রাকচার ক্ষতি হয়েছে, তাই কথাবার্তার টেবিলে বসলো। জায়গা হলো পাকিস্তান। কেন পাকিস্তান? কারণ পাকিস্তান এমন একটা দেশ যেটা অফিসিয়ালি না আমেরিকার বিরুদ্ধে না ইরানের বিরুদ্ধে, নিউক্লিয়ার নিউট্রাল গ্রাউন্ড হিসাবে কাজ করলো। এবার আসল জায়গায় একদম আসি। কথাবার্তার টেবিলে আমেরিকা কি কি শর্ত দিল? দেখুন, আমেরিকা বলল যে তোমার কাছে 450 থেকে 500 কিলোগ্রাম ইউরেনিয়াম আছে, সেটা আমাদের দিয়ে দাও, অথবা থার্ড পার্টি কোনো দেশের কাছে রাখো যেটার ওপর আমাদের কন্ট্রোল থাকবে। এখন ইরান এই কথা শুনে কি বলল একটু ভাবো। ইরান বলল তুমি 1 মাস ধরে আমার ওপর বম ফেলেছ এই ইউরেনিয়াম নেওয়ার জন্য, পাওনি, এখন টেবিলে বসে চাইছো এই ইউরেনিয়াম, দিয়ে দেব? এইটা লজিক দিয়ে চিন্তা করো। যদি তুমি কাউকে মেরে কিছু কেড়ে নিতে না পারো আর সে বেঁচে গিয়ে তোমার সামনে বসে, তাহলে কি সে হেসে হেসে তোমার হাতে সেটা তুলে দেবে? না, দেবে না। আমেরিকা বলল তোমার মিসাইল স্টকপাইল আর বাড়তে দেব না, নতুন মিসাইল বানাতে পারবে না, যেটুকু আছে সেটুকু থাক, এটা দ্বিতীয় শর্তে বলল। এখন এই শর্তটা কতটা অদ্ভুত জানো? আমেরিকার কাছে হাজার হাজার নিউক্লিয়ার ওয়ারহেড আছে, ইসরায়েলের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, অফিসিয়ালি না বললেও সবাই জানে। আর ইরান বলছে মিসাইল প্রোগ্রাম, ইরানকে ইরানকে বলছে মিসাইল প্রোগ্রাম বন্ধ করো। মানে তুমি বিনা অস্ত্রে থাকো, আমরা অস্ত্র শস্ত্র নিয়ে থাকবো। এটা কোনো চুক্তি না, এটা বলতে পারেন যে এটা একটা দেশকে সারেন্ডার ডিমান্ড করা। আর তৃতীয় শর্ত হলো, আর এটা নিয়ে একটু বিস্তারিত বলা দরকার, কারণ এটাই প্রবাবলি সবচেয়ে ইকোনমিক্যালি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর এটা দিয়েই আজকে আমেরিকা ঝুঁকেছে বলতে পারেন।
স্ট্রেট অফ হরমুজ হলো একটা সরু সামুদ্রিক পথ, পার্সিয়ান গালফ থেকে বাইরে যাওয়ার রাস্তা। দুনিয়ার মোট অয়েল ট্রেডের প্রায় 20% এই পথ দিয়ে যায়। মানে গ্লোবাল অয়েল সাপ্লাইয়ের একটা বিশাল অংশ এই জায়গার ওপরেই নির্ভর করছে। ইরানের এই পথের ওপর নিয়ন্ত্রণ আছে। ইরান চাইলে এই পথ বন্ধ করে দিতে পারে, আর যদি বন্ধ হয় অয়েল প্রাইস আকাশ ছোঁয়া হয়ে যাবে, পুরো গ্লোবাল ইকোনমিতে ধাক্কা লাগবে। তো আমেরিকা চাইছে ইরান এই পথের ওপর থেকে নিয়ন্ত্রণ ছেড়ে দিক, কোনো টোল নেবে না, কোনো বাধা দেবে না। তো ইরান বলল এই স্ট্রেট আমার দেশের কাছে, এই পথের ওপর আমার যে অধিকার আছে সেটা তো আমি ছাড়বো না। তো আমেরিকা যুদ্ধের মাঠে যা চেয়েছিল সেই একই জিনিস কথাবার্তার টেবিলে একই জিনিস চাইলো, শুধু লোকেশনটা পাল্টালো। যুদ্ধের মাঠ থেকে কনফারেন্স রুমে এলো, কিন্তু ডিমান্ড সেই একই। আর ইরান বলল যুদ্ধে দেইনি, এখানে দিয়ে দেব, এখানেও দেব না। তো 9 ঘন্টা সরাসরি মুখোমুখি বসে 9 ঘন্টা কথা হলো, এবং শেষে কিছুই হলো না। জেডি ভান্স পাকিস্তান থেকে বেরিয়ে আসার আগে সাংবাদিকদের সামনে দাঁড়ালো, বলল খারাপ খবর হলো এই কথাবার্তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা দ্বিতীয় দফার কথাবার্তায় বসবো না। ইরান আমাদের শর্ত মানছে না, আমরা আমেরিকা ফিরে যাচ্ছি। কিন্তু এরপর সে একটা কথা বলল যেটা খুব ইম্পর্টেন্ট। তো সে বলল আমরা আমাদের যে প্রপোজাল ছিল সেটার কাগজ এখানে রেখে যাচ্ছি। ইরানের কাছে এখনও সময় আছে, ভাবো, সিদ্ধান্ত নাও, জানাও। এটা আসলে কি? এটা হলো লাস্ট ওয়ার্নিংয়ের ডিপ্লোম্যাটিক ভাষা। মানে এই কাগজে সাইন করো, নয়তো পরিণতি জানো। তো ট্রাম্পের সাথে এই কথাবার্তার পুরো সময় জুড়ে কি চলছিল জানো? ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিল, বলছিল আমাদের ওয়ারশিপ রেডি আছে, যদি কথাবার্তা ভেঙে যায় ইরানের ওপর আগের চেয়েও ভয়ঙ্কর অ্যাটাক হবে। ভাবো একটু, কথাবার্তা চলছে আর সেই সময়ে তোমার দেশের লিডার বাইরে থেকে থ্রেট দিয়ে যাচ্ছে। এটা কোনো সিরিয়াস পিস নেগোসিয়েশনের ছবি না, এটা হলো প্রেসার ট্যাকটিক্স। আর ইরান এটা বুঝলো। ইরানের অফিসিয়াল বলল আপনারা হুমকি দিয়ে নেগোসিয়েশন করছেন, এইভাবে কোনো চুক্তি হয় না। আর বন্ধুরা, ওয়াশিংটনে পোস্টের সেই লাইন, এবার একটা জিনিস আপনাদেরকে বলি যেটা সত্যিই চমকে দেওয়ার মতো। ওয়াশিংটন পোস্ট আমেরিকার অন্যতম বড় এবং প্রভাবশালী সংবাদপত্র, সে একটা লাইন লিখল। লাইনটা এরকম: যদি পাকিস্তানে এই কথাবার্তা ব্যর্থ হয় তাহলে ইরানের সব অফিসিয়ালস মেরে ফেলা হবে। এটা কোনো মন্ত্রীর বা রাজনীতিবিদদের বক্তব্য না, এটা একটা সংবাদপত্র নিজে থেকে লিখল। এখন এটার মানে কি একটু ভাবো। কোনো দেশের মেন স্ট্রিম মিডিয়া যখন এভাবে লেখে অমুক কাজ না করলে তোমার অফিসিয়ালস মেরে ফেলা হবে, এটা আসলে সরকারের মেসেজই, অফিসিয়ালি বলা যাচ্ছে না, তাই মিডিয়ার মাধ্যমে বলা হচ্ছে। এটাকে বলে ন্যারেটিভ বিল্ডিং, প্রেসার তৈরি করা। ইরানকে বলা হচ্ছে দেখো, এখানে শুধু আমেরিকার গভর্নমেন্ট না, আমেরিকার মিডিয়াও তোমার বিরুদ্ধে। সাইকোলজিক্যাল ওয়ারের একটা অংশ এটা। কিন্তু ইরান এতে ভয় পেয়েছে? এই প্রশ্ন যদি করেন, এটার উত্তর একদমই না। ইরান বলল করো যা করতে চাও। ওরা পাকিস্তানের কথায় আসি, কারণ পাকিস্তান এখানে একটা ভেরি ট্রিকি খেলা খেলছে। একদিকে পাকিস্তান কথাবার্তার জায়গা দিল, মানে অফিসিয়ালি নিউট্রাল। অন্যদিকে পাকিস্তান সৌদি আরবে তার এয়ারফোর্স পাঠিয়ে দিয়েছে। রিপোর্ট বলছে প্রায় 13,000 পাকিস্তানি সৈন্য এখন সৌদি আরবে আছে, সাথে 10 থেকে 18টা ফাইটার জেট। এখন ব্যাপার হলো, সৌদি আরব মানে আমেরিকার এলাই। সৌদিতে আমেরিকার মিলিটারি বেস ছিল, সেই বেসগুলো ইরান ধ্বংস করে দিয়েছে। তাহলে পাকিস্তান সৌদিতে গিয়ে আসলে কার পক্ষে দাঁড়াচ্ছে? পরোক্ষভাবে আমেরিকার পক্ষে। মানে পাকিস্তান একদিকে কথাবার্তার মঞ্চ দিল নিউট্রাল দেশ হিসাবে, অন্যদিকে সৌদি আরবে গিয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নিল। যদি যুদ্ধ আবার শুরু হয়, ইরান সৌদি আরবে মিসাইল ছোড়ে, তাহলে পাকিস্তানের জেট সেই মিসাইল আটকাতে উঠবে এবং পাল্টা পাকিস্তানের জেট ইরানে অ্যাটাক করতে পারে। এইটা পাকিস্তানের জন্য একটা বিশাল গ্যাম্বেল, কারণ ইরান পাকিস্তানের পাশের দেশ, দু দেশের মধ্যে সীমানা আছে। যদি ইরান রেগে যায়, পাকিস্তান সরাসরি ইরানের টার্গেট হতে পারে। তাহলে পাকিস্তান কেন এই রিস্ক নিচ্ছে?
কারণ সৌদি আরব পাকিস্তানকে প্রচুর অর্থ সাহায্য করে। পাকিস্তানের ইকোনমি এই মুহূর্তে খুব খারাপ অবস্থায় আছে। সৌদির টাকা ছাড়া পাকিস্তান চলতে পারে না বা চলতে পারবে না। তাই সৌদির ডাকে সাড়া দিতে হচ্ছে এবং পরোক্ষভাবে আমেরিকাকেও খুশি রাখতে হচ্ছে, কারণ আইএমএফ থেকে লোন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে সাহায্য, এসবে আমেরিকার ইনফ্লুয়েন্স কাজ করে। বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন বা এরপর কি? দেখো, কয়েকটা সিনারি হতে পারে। সিনারি নাম্বার 1, ট্রাম্প আবার অ্যাটাক করে। যে ডিফেন্স ফিরে গেছে, ট্রাম্প এখন পোস্ট করবে, থ্রেট দেবে, ইরান আমাদের প্রপোজাল মেনে নাও, নয়তো অ্যাটাক। ইরান বলবে করো, আর তখন অ্যাকচুয়ালি অ্যাটাক হতে পারে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমেরিকা 1 মাস অ্যাটাক করে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি সম্পূর্ণ ধ্বংস করতে পারেনি। এই তথ্যটা এখন সবাই জানে। তাহলে আবার অ্যাটাক করলে কি হবে? হয়তো আরও বেশি ক্ষতি হবে, কিন্তু ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম সম্পূর্ণ বন্ধ হবে এটার গ্যারান্টি তো নেই। তাহলে ট্রাম্প কি শুধু শো করার জন্য অ্যাটাক করবে? হতে পারে, কারণ আমেরিকার ডোমেস্টিক পলিটিক্স আছে। ট্রাম্প দেখাতে চাইবে দেখো আমি দুর্বল না। আর সিনারি নাম্বার 2, ইরান কিছুটা ছাড় দেয়, এটার সম্ভাবনা কম, কিন্তু একদম শূন্যও না। ইরানের ভেতরেও দুটো দল আছে। এক দল বলছে নেগোসিয়েট করো, কিছু ছেড়ে দাও। আরেক দল বলছে কোনো ছাড় না। যদি মডারেট দল শক্তিশালী হয় তাহলে হয়তো কোনো লিমিটেড ডিল হতে পারে, কিন্তু সেটা আমেরিকার সব শর্ত মেনে নেওয়া হবে না। সিনারি নাম্বার 3, এটা গোটা মিডল ইস্ট আরও বড় যুদ্ধে ঢুকে পড়ে এই সিনারি নাম্বার 3-এ। আর এটাই সবচেয়ে ভয়ের সিনারি। ইরান, ইসরায়েল, আমেরিকা, সৌদি আরব, পাকিস্তান সবাই ইনভলভ হয়ে গেলে এটা আর রিজনাল কনফ্লিক্ট থাকে না, এটা গ্লোবাল ক্রাইসিস হয়ে যায়। ওয়েল প্রাইস বাড়বে, গ্লোবাল সাপ্লাই চেইন ভাঙবে, আর এটার ইফেক্ট শুধু মিডল ইস্টে থাকবে না, ভারত, বাংলাদেশ, আমাদের দেশগুলোর মধ্যে পড়বে। বন্ধুরা দেখো, এই গোটা ব্যাপারটা দেখে একটাই কথা মাথায় আসছে, আমেরিকার সুপার পাওয়ারই। সেটা অস্বীকার করা কিছু নেই, কিন্তু সুপার পাওয়ারও সব সময় যা চায় তা পায় না। ইরান 1 মাসের যুদ্ধে ভাঙেনি, কথাবার্তার টেবিলে নতি স্বীকার করেনি। আর এখন যেটা হবে সেটা আরও বেশি টেনশন, আরও বেশি থ্রেট, আরও বেশি যুদ্ধ। আর তোমরা যারা ভাবছো এটা তোমাদের থেকে দূরের ব্যাপার, সেটা কিন্তু ঠিক না। ওয়েল প্রাইস বাড়লে সবখানে সেখানে প্রাইস বাড়বে, আমাদের চলাফেরাতেও সেই প্রাইস বাড়বে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। কোন আপডেট সবচেয়ে বেশি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ইন্টারেস্টিং আপডেটটি অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের মতামত কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে।